আড্ডা মারবো অনুপমদার সাথে। আমরা তো জানি অনুপমদাকে, অনুপমদা কাজও দেখেছি আমরা। অনুপমদা চলেও এসেছে, জাস্ট রিসিভটা করবো, 1 মিনিট। কেমন আছো অনুপমদা? হ্যাঁ, ফার্স্ট ক্লাস। তোমার খবর কি? একটা ইকো হচ্ছে কি? আমার দিক থেকে হচ্ছে না। ব্যাস, ঠিক আছে, তাহলেই হবে। যে অনুপমদা, এই লকডাউনে কিভাবে কাটালে? লকডাউনে প্রথম মাসে প্রচুর কাজ করলাম, মানে প্রায় 30টা সাইনোটাইপ প্রিন্ট করলাম। পরের মাসে ইজ ইট ফাইন? একদম একদম একদম। তো পরের মাসে খুব রিলিজিয়াসলি বাসন মাজলাম, কারণ আচ্ছা, বউয়ের দায়িত্ব ছিল রান্না করা, 2 ছেলে ঘর ঝাড় দিচ্ছে, ঘর মুছছে। তো আমার ব্রেকফাস্ট এবং বাসন মাজার দায়িত্ব খুব মন দিয়ে করলাম। হ্যাঁ। তো তারপরের মাস থেকে, মানে 3rd মান্থ থেকে তো আমার ওয়ার্কশপ খুলে গেল, রেগুলার আবার কাজকর্ম শুরু হয়ে গেল, লোকজন আসছে, প্রোডাকশন শুরু হয়েছে। এখন অ্যাজ ইউজুয়াল আবার নর্মাল পেসেই চলছে, একটু কাজের চাপ কম, বুঝতেই পারছো। হ্যাঁ, কিন্তু মানে বাসন বাসন মাজাটা এই লকডাউনে আমাদের প্র্যাকটিস করিয়ে দিয়েছে। এবং চমৎকার একটা, মানে কি বলবো, যে তখন প্রচুর আইডিয়াস মাথায় খেলে যখন বাসন মাজছো, তো অনেক কিছু ছবির আইডিয়া হ্যাঁ, মাথায় খেলছে, যে এটা করবো, এটা সেটা করবো, ভালোই আচ্ছা, লাগছে। সুমিতা। হ্যাঁ, তো আমাদের যে আড্ডাটাতে অনুপমদা, যে তোমার একটুখানি তোমার সম্বন্ধে জানবো, যে তুমি কি করে এই আর্টের এই জায়গাটাতে আসলে। হ্যাঁ, তোমার স্কুলিংটা কোথায় হয়েছে, তুমি কোথায় বড় হয়েছো, হ্যাঁ, তারপরে কি করে ক্রমশ এটা আসলে, এটা এটা একটু এটা শুনবো, এটা একটুখানি আমরা, যেটা আমরা শুনি সবার থেকে। তো আমার তো জন্ম কলকাতাতেই, আমার বাড়ি পিকনিক গার্ডেনে, মানে সাউথ কলকাতায়। তো আমি বড় হয়েছি যৌথ পরিবারে, সে বিশাল পরিবার, প্রায় ধরো 25 জন তার লোক একসঙ্গে থাকতাম, 25 বা তার বেশি হবে। তো মা, কাকিমা, আমাদের ভাই বোন, দাদা দিদি, পিসি, ঠাকুমা নিয়ে, মানে বিশাল একটা পরিবার, জগজম অপেরা। সারাক্ষণ বাড়িতে হই 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 হচ্ছে। তো তার মধ্যে বড় হয়েছি। এবং তুমি যদি বলো আমার ছবি আঁকার কবে শুরু, সেটা হচ্ছে মূলত ঠাকুর ঘরে ক্যালেন্ডার দেখে, ঠাকুরের ছবি দেখে কপি করতাম। আর বাড়িতে শুকতারা আসতো, শুকতারা থেকে কপি করতাম, এবং খবরের কাগজ থেকে কপি করা। তো সেগুলো ছবি আঁকার ন্যাক তৈরি করে, বা ড্রয়িং এর একটা বেসিক জায়গা শুরু হয়। তবে যেটা মূল হয়েছে সেটা হচ্ছে বাড়িতে প্রচুর রকম কাজ হতো। তো ধরো আমাদের বাড়িতে পুকুর ছিল, আখের গাছ ছিল, পুকুরে মাছ ধরা হতো, গরু ছিল, হাঁস ছিল, একটা বিশাল জায়গা নিয়ে বাবা বাড়ি করেছিলেন, প্রায় 10 কাঠা জমির উপরে। আরে বাপরে! তো সকালে আমি ধরো কাকার সঙ্গে ফুল তুলতে যাচ্ছি, ফুল তুলে এসে মালা গাচ্ছি, ঠাম্মা বলছে এরপর এটা দে, মানে একটা যে ডিজাইন সেন্স বা একটা যে ভালো লাগার ব্যাপার, সে ঠাকুমা, কাকিমারা, মায়েরা গাইড করছে। তো মালা গাঁথা হচ্ছে, যখন সন্ধ্যাবেলায় মায়েরা বসে আড্ডা মারছে, উল বুনছে, তো আমিও দেখে দেখে আমি উল বোনা শিখে গেলাম, আমিও একটা উল বুনে ফেললাম, মাফলা করে ফেললাম, ছোট ভাইকে দিয়ে ফেললাম। তো উল বোনা, মালা গাঁথা, হাতের কাজ যা যা হচ্ছে, আমি কিন্তু জাস্ট দেখছি এবং রপ্ত করে ফেলছি। ধরো একজন কাজের মাসি মায়েদের আলতা পড়াচ্ছে, একদিন আমি পড়াবো, চলো আমাদের দায়িত্ব হলো আলতা পড়ানো, মায়ের মা কাকিমাদের যারা আসছে, গেস্ট অতিথিরা, চেপে ধরে বসে আলতা পড়াচ্ছি। তো যেটা হলো সমস্যা, সেটা হচ্ছে কাঁথা আঁকা, বুঝলে, মানে বাড়িতে তো প্রচুর লোক এবং প্রচুর আত্মীয়, মানে বাবা মা দুজনে বাংলাদেশ থেকে এসেছিল উদ্বাস্তু হয়ে। তো যারাই বাংলাদেশ থেকে আসতো তারাই আমাদের বাড়িতে উঠতো। তো একদম অচেনা লোক, কিন্তু এমনই হতো যে মানে হচ্ছে জাস্ট ইমিডিয়েটলি পরিচয় হয়ে যেন খুব আপনজন। হ্যাঁ, এবং অনেক দিন ধরে মনে হচ্ছে চেনা। হ্যাঁ, তো কোনো রকম দূরত্ব ছিল না। তো যেটা হচ্ছে, আমার শব্দ কি ইকো হচ্ছে? আমি ইকো ইকো লাগছে, একটা হচ্ছে একটা। সেটা কেন হচ্ছে? আশেপাশে কি কোনো গেজেট আছে তোমার, কোনো ধরো কম্পিউটার আছে। হ্যাঁ, কম্পিউটার, মানে ওখান থেকেও ধরতে পারে।
কম্পিউটার কি বন্ধ করা আছে? না, বন্ধ করে দেবো। এই যে ইকো হচ্ছে কেন? সিমটা লিখছে সবাই, ইকো হচ্ছে। আমি ধরতে পারছি না। না এখন তো ঠিক, বলো বলো, তেমন ওরাই বলবে। হ্যাঁ, তো যেটা হলো যে যার বাড়িতেই বাচ্চা হচ্ছে বা কিছু হচ্ছে, আমাদের মা কাকিমার দায়িত্ব নিত তার কাঁথা বানাবে। হ্যাঁ, তো কাঁথা একটু বেসিক ফোর দিয়ে চলে আসতো আমার কাছে, মাছ এঁকে দে, লতা এঁকে দে, মানে ওরকম প্রচুর মানে কাঁথা আঁকছি। ওই দেখে দেখে কাঁথা আঁকতে আঁকতে একটা হাতের একটা রেন্ডারিং স্কিল হচ্ছে, কারণ আমি তখন রোজই প্রায় বাজার যাচ্ছি কাকাদের সঙ্গে, এবং মাছ চিনছি, সবজি চিনছি, ফল চিনছি, মানে ওই দেখে দেখে একটা ভিজুয়াল নলেজ হয়ে যাচ্ছে, এবং যেটাই বলছে এঁকে দেখে কাঁথার মধ্যে আমি এঁকে ফেলছি। তো এইভাবে কিন্তু আঁকা শুরু, এবং তো যেটা মানে খুব অনায়াসেই হচ্ছে, মানে সেজন্য কোনো এক্সট্রা এফার্ট দিতে হচ্ছে না। হ্যাঁ। তো এরপর তো আমার স্কুলিং মাধ্যমিক অব্দি পড়ি মডার্ন স্কুলে পার্সাকাসে, উচ্চ মাধ্যমিক পড়ি পাঠভবন স্কুলে, যেখানে আমার সহপাঠী ছিল পরাগ রায়। আচ্ছা। পরাগ তো এইচএস করে চলে গেল কলা ভবনে, আমি চলে গেলাম ইকোনমিক্স অনার্স নিয়ে আশুতোষ কলেজে। ফলে আমি একটু বুড়ো বয়সেই ভর্তি হয়েছি কলা ভবনে। আচ্ছা। তো যখন ইকোনমিক্স অনার্স নিয়ে পড়ছি আশুতোষ কলেজে, তখন মানে বুঝলাম যে এই বিষয় আমার নয়, ইকোনমিক্স, ম্যাথ আর পল সায়েন্স ঠিক জমছে না। তো তখন তো ওই চত্বরে প্রচুর সিনেমা হল, হাজরা চত্বরে, মানে মানে রোজ দুপুরে প্রায় নয় বসুশ্রী, নয় বিজলি, নয় ছবিগড়, নয় ইন্দিরাতে ধুম আছে, এবং পড়াশোনা জাস্ট অলমোস্ট নেই, মানে হচ্ছেই না। এর মধ্যে আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন, এবং বাবা হয়তো 2086-তে মারাও গেলেন। তো তখন যে সামনে পুরো অন্ধকার, মানে পড়াশোনাতেও মন নেই, কিছু হলো না। তো বাবা বাড়ির যে মেন খুঁটি উনিও গত হয়েছেন। এদিকে পড়া কিন্তু প্রত্যেক ছুটিতেই কলকাতা এলে আমাকে ডাকতো, আয় ছবি দেখবি, কি এঁকেছি। তবে দেখছি যে বেশ চমৎকার স্টিল লাইফ করেছে, বা লাইফ স্টাডি, ফোলিও স্টাডি, এচিং, লিনো সব করছে, এবং আমিও সেটা দেখছি, এনজয় করছি। তো পড়াকে বললাম, পড়া একটা ফর্ম তো দেখি, অ্যাপ্লাই করি কলা ভবনে। তো পড়া তো ফর্ম আনলো, অ্যাপ্লাই করলাম, তো পরীক্ষা দিলাম, এবং হয়ে গেল। আচ্ছা, ওটা কত সাল এটা? সেইটা তোমার 87। তো তখন তো কলা ভবনে ঢুকলাম, এবং যেহেতু প্রথম বছরে 2 বছর ফাউন্ডেশন কোর্স থাকে, তো সব শেখা হলো। তো তারপরে পেন্টিং এ চলে গেলাম। আচ্ছা। তো আমি মূলত টেম্পারা করতাম। তখন ওই টেম্পারাটাই শেখানো হতো খুব রিগোরাসলি, মানে এক টেম্পারা, ওয়াটার বেসড, পোস্টার কালার, ওয়াটার কালার দিয়ে টেম্পারা। আমি ওই টেম্পারাতে বেশ দক্ষ হয়ে গেলাম, মানে পুরো হাতের মুঠোয় এলো মিডিয়ামটা খুব সহজেই, মানে বুঝতে পারছি যে এটার মধ্যে কোনো সেরকম কিছু কঠিন ব্যাপার নেই, মানে যা ছবি হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা। এবং টেম্পারা করার সময় দেখলাম যে মানে যখন ছোটবেলায় মা ধরো আমসত্ত্ব বানাতো, একটা লেয়ারে আম দিয়ে থালার উপরে শুকোলো, একটা লেয়ার দিচ্ছে, মানে প্রলেপ পেপার পরে পরে আমসত্ত্ব তৈরি হচ্ছে। তখন বুঝলাম টেম্পারা তো একই জিনিস, জাস্ট টেম্পার করা, লেয়ার বাই লেয়ার তুমি রং চাপাচ্ছ, তোমার ছবি দাঁড়িয়ে যাচ্ছে। তো করতে করতে টেম্পারা যখন রীতিমতো করছি, এবং বেশ অনেক জুনিয়ররাও পাশে বসে দেখছে, তারাও শিখছে, বেশ ভালোই লাগছে, বেশ মজাদার মিডিয়াম। ওই টেম্পারা ওই 40 আর 50 থেকে ছবি এক্সিবিট করছি, বিল্লাতে যেখানে দিচ্ছে সেখানে সিলেকশন হয়ে যাচ্ছে, ন্যাশনাল স্কলারশিপ পেয়ে গেলাম ওই টেম্পারা দিয়েই। তো ভাবলাম যে বাহ, এটা চমৎকার, একটা বেশ হাতে মানে তুড়ি মারলেই কাজ নেমে যাচ্ছে। তো সেইটা পরে মনে হলো আমার, যখন ডিফাইন জাস্ট 50 ইয়ার শেষ হচ্ছে, তখন আমার মনে হচ্ছে আমি এক জায়গায় আটকে পড়ছি, মানে আমার সার্চিংটা, দেখাটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে নতুন কিছু ভাবতে পারছি না, মানে যাই করছে তাই হয়ে যাচ্ছে ছবি। আচ্ছা। তো তখন ভাবলাম এখান থেকে বেরোতে হবে, মানে সেই এক কথা। তখন তুমি কি কি কেমন করছিলে, মানে কি কি সাবজেক্টের উপর ছবি করছিলে? একদম যা দেখছি তাই, ধরো তোমার শ্যামবাটি গেছি, একটা লোক কলা বেচছে, তাকে এঁকে ফেললাম,
আচ্ছা। হ্যাঁ, কিছু গ্রামে যাচ্ছি, কিছু সাঁওতাল মহিলা রিক্সা করে বেরোচ্ছে, তাদেরকে ফেললাম, যেটা দেখছি সেটাই জাস্ট অনায়াসে সেটাই আঁকছি, করো। সেই বেসিক ড্রয়িং একদম জাস্ট রং দিয়ে লেয়ারের পর লেয়ার চাপিয়ে চাপিয়ে তো আমার ছবি তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এটা বুঝতে পারছি যে মানে আমি শেষ হয়ে যাচ্ছি, মানে খুব একটা কমফর্ট জোনে এসে গেছি। মানে এখান থেকে আমি যা ভাবছি সেটা ইমিডিয়েটলি করে ফেলতে পারছি, কোনো আর নতুন ভাবে ভাবার জায়গা পাচ্ছি না। তো তখন ভেবে ফেললাম যে আমাকে এখানে বেরোতে হবে, যেখানেই হোক আমার আর কলা ভবন থাকবো না। মানে 5 বছর হয়েছে, সব মানে টিচিং পদ্ধতি বুঝে গেছি, লোকের কি বলবে এটা দেখে সেটা ধরে ফেলছে আগে থেকেই। মানে তো তখন কিন্তু একটা বিশাল ট্রেন্ড ছিল যে কলা ভবনের পরই বড়দায় যেতে হবে মাস্টার্স করতে। সিনিয়রদের দেখছি, হ্যাঁ। তো যেমন ধরো ইন্দ্রদা বা শুভাদি বা আবার আগের ব্যাচে সৌমিক, সঞ্জয় মল্লিক, অংশুমান, অর্চনা হান্ডে, একটা লট অফ পিপল মানে স্টুডেন্টসরা কলা ভবন থেকে মাস্টার্স করতে বড়দায় যাচ্ছে। তো আমি ভাবলাম যে আমি একটা ট্রাই নিই, যা পাবো মানে পেন্টিং হোক, স্কাল্পচার হোক, ফিল্ম মেকিং হোক, মানে আমাকে ঢুকে পড়তে হবে বড়দাতে। এই যে দেবরাজ লিখেছে কোন মাস্টার মশাই টেম্পারার শেখাতেন? মূলত শেখাতেন সুহাস দা, এবং সুহাস দায় মূলত শেখাতেন, সুহাস রায়, সুমনের বাবা। সুহাস দায় এক টেম্পারা শেখাতেন, সঙ্গে প্রণব দা আসতেন। তবে যোগেন্দ্রকে পেয়েছিলাম, যোগেন্দ্র মূলত পোর্ট্রেট স্টাডি, লাইফ স্টাডি, কম্পোজিশন দেখাতেন। যোগেন্দ্র যেবার আমি ঢুকলাম 87-এ, সেবার যোগেন্দ্রও সেবার কলা ভবনে এলেন, সনদ দা যোগেন্দ্রকে নিয়ে এলেন দিল্লি থেকে। তো যোগেন্দ্র তখনই কলা ভবনে এন্ট্রি আমাদের সঙ্গেই। আচ্ছা। তো যোগেন্দ্র তো একদিন তো সঞ্জয় মল্লিককে বললেন, সঞ্জয় তুমি বসো, তোমাকে আমি লাইফ স্টাডি মানে পোর্ট্রেট স্টাডি শেখাই। তো মানে আমরা অবাক হয়ে দেখলাম জাস্ট এই রঙের একটা হগের বাস দিয়ে প্যাচ প্যাচ করে রং লাগাচ্ছে, আর মানে মুখ দাঁড়িয়ে যাচ্ছে, মানে জাস্ট একটা পানসাইনা, লকা, সবুজ, বেগুনি, নীল, কালো, খয়েরি দিয়ে জাস্ট একটা স্ট্রোক ফেলছেন, ড্যাপ করছেন, এবং কি অসাধারণ একটা পোর্ট্রেট হয়ে গেল, মানে জ্যান্ত একটা পোর্ট্রেট। মানে সেই দেখলে বুঝলাম যে অসাধারণ ক্ষমতাবদ্ধ লোকের, মানে তার রেন্ডারিং স্কিল বলো, তার অবজারভেশন বলো, এবং খুব ক্যাজুয়ালি জাস্ট খেলার ছলে করছে। দেখতে পাচ্ছ তো সবুজ রংটা একটু এরকম, হ্যাঁ কিছু দেখতে পাচ্ছি না, হ্যাঁ তাই তো লাগিয়ে গেছেন। এরকম করে যোগেন্দ্র কিন্তু আমাদের জাস্ট আমাদের ড্রয়িং দেখাতেন, তার একাডেমিক পিরিয়ডের ড্রয়িং দেখাতেন, যেটা সীমাতে করে এক্সিবিশন হয়েছে বা ওনার গ্যালারিতেও আছে। সেগুলো কিন্তু আমরা একদম সামনে থেকে দেখছি যে কিরকম লাইন হয়, কোনটি বুড়ো আঙুলে ঘষে দিয়ে কিভাবে টোন ক্রিয়েট করছেন। আচ্ছা। তো মাস্টারমশাইদের থেকে প্রচুর শিখেছি, যোগেন্দ্র বলো বা লালুদা বলো বা সুভাষদা বলো। আমাদের একজন দিদিমণি ছিলেন তখন ডিজাইনে, তার নাম ছিল অনুপমাদি। উনি ফার্স্ট শিখেছিলেন কি করে ফোলিয়াস থেকে মানে কি করে প্যাটার্ন ডেভেলপ করতে হয় ডিজাইন ক্লাসে। তো আমরা উত্তরায়ণে যেতাম, উত্তরায়ণ থেকে ফুল স্টাডি করতাম, সেটাকে একটা এলিমেন্ট বা মোটিভ ভেবে ওটাকে একটা রিপিট করে করে একটা প্যাটার্ন ক্রিয়েট করতাম। তো ওগুলো শিখছি ডিজাইন ক্লাসে। তো এরকম করে ডিজাইন, এবং যখন অপশনাল পিরিয়ডে প্রিন্ট মেকিং মানে উডকাট, লিনোকাট, স্টেনসিল করছি, এবং চমৎকার দিন কাটছে, বহু কিছু শিখছি, বহু রকম মাস্টারের সম্মুখীন হচ্ছি। তো সব নিয়ে ফিফথ ইয়ারের পর মনে হলো না অনেক কিছু হলো, ঠিক আছে এবার একটু চেঞ্জ দরকার। তো তখন বড়দা অ্যাপ্লাই করলাম, এবং পেন্টিং এবং প্রিন্ট মেকিং দুটোতেই অ্যাপ্লাই করলাম, যেটাতে লেগে যায়। তো পেন্টিং এ হলো না, তখন সাংঘাতিক কম্পিটিশন। তখন গেলাম গ্রাফিক্সে, কিন্তু সঙ্গে কোনো পেন্টিং এর কোনো প্রিন্ট দেখে কাজ নেই, সব টেম্পারা, নয় ড্রয়িং, লাইফ স্টাডি। তো ধুমাল তো বেজার মুখ, क्या लेके आया, কেমন দিখাও, প্রিন্ট দিখাও। তো একটাও প্রিন্ট নেই, সব পেন্টিং। তখন কি মনে হলো, বা ধুমাল বা ওই যা ছিল তোমার VS প্যাটেল বা বাবুরি ছিল তখন, যখন যে ডিন বেসুয়ের, ওদের দয়া পরামর্শ হয়ে তো বললো স্কুলে এলো, তো ঢুকে পড়লাম বড়দাতে। আচ্ছা, মানে উইদাউট প্রিন্ট মানে কিচ্ছু নেই তোমার কাছে? একটা মানে আমি করিনি তো, জাস্ট ওই ফার্স্ট ইয়ারে কিছু করেছিলাম উডকাট, লিনোকাট। তো ফিফথ ইয়ারে তো সে ভ্যানিশ, কোথায় গেছে আমি নিজেই খুঁজে পাবো না। তো ফলে কোনো একটা প্রিন্টের ছবি দেখাতে পারিনি, এবং তখন ছিল না প্রিন্ট দেখাবো যে। তো পেন্টিং দেখে, ওরা ইমেজ দেখে মনে হলো যে ঠিক আছে, এই তো ছবি তো মানে একটা ইমেজ বিল্ড আপ করতে পারছে, তো টেকনিকটা হয়তো সে রপ্ত করে ফেলবে।
তো তখন যেটা হলো, তখন আমি উইদিন 6 মান্থস টেকনিকটা বুঝে ফেললাম যে এচিং হচ্ছে এই জিনিসটা, লিথো এই ব্যাপার, স্ক্রিন প্রিন্টিং হচ্ছে ব্যাপার, বেসিক ব্যাপারটা এইটা। তো তখন আমাকে অতীন খুব হেল্প করেছিল, অতীন বসাক। তখন অতীন তখন ওখানে মাস্টার সেকেন্ড ইয়ার, তখন অতীন, অখিল, প্রদীপ রুদ্রপাল একটা বড় গ্রুপ কলকাতা আর্ট কলেজ থেকে ওখানে পড়ছে। তো অতীন আমাকে ট্রিমেন্ডাস হেল্প করেছিল, মানে কি করে অ্যাকোয়া করতে হয়, কি করে লাইন এজ হয়, হোয়াট এভার। তো অতীনের কৃপাতে তখন আমি একটা মাধ্যমটা বুঝে ফেলছি আস্তে আস্তে। আর ইমেজ মেকিংটা তো আমার কিন্তু আমি ধরে ফেলেছি যে ইমেজ এভাবে দাঁড় করাতে হয়, এই লাইন, এই শেপ, এই টেক্সচার, এই ফর্ম দিলে আমার ছবি গঠনগত ভাবে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, তো আমি চমৎকার 2 বছর প্রচুর কাজ করলাম এবং আমার বেশ নামও হয়ে গেল, চমৎকার প্রিন্ট করছে। এবং প্রিন্ট কিন্তু আমি প্রিন্ট মেকার হিসেবে আমি খুব দক্ষ ছিলাম না। মানে আমি যখন একটা প্রুফটিপ নিতাম তখন ক্লাসমেটদের সহযোগিতায়, ওদের হেল্প নিয়ে, তো যখন এডিশন নিতে হবে ওরা আমাকে খুব হেল্প করতো। আমি এডিশন নেওয়া একদম জাস্ট খুব বোর লাগতো। ওই প্লেট মেকিং ইনিশিয়াল প্রুফ হয়ে গেল, তো আমি এবার বন্ধুদের শরণাপন্ন হতাম। তো ওরা লিথো প্রিন্ট হোক বা এচিং প্রিন্ট হোক, হোয়াট এভার, বা স্ক্রিন প্রিন্ট হোক, ওরা আমার খুব হেল্প করতো। তো এভাবে তো বড়দাতে কাজ হলো এবং বড়দা শেষ কেমন তখন কেমন লাগে? তুমি তো শান্তিনিকেতনটা ছেড়ে ওখানে গেলে। হ্যাঁ, হ্যাঁ, তখন তো তোমার ওই জায়গাটা তুমি যে উদ্দেশ্য গেছো যে আর ভাল লাগছে না এখানটাতে, আর কিছু দেওয়ার নেই, আমি এবারে মানে পারছি না, তাই ওখানে গেলে। তখন যেটা হলো, তখন অন্যরকম লোক, অন্যরকম মাস্টারমশাই, তাদের অন্যরকম ছবি আঁকা। তো শেখ ভাইয়ের কাজ দেখছি, জ্যোতি ভাইয়ের কাজ দেখছি, জেরাম প্যাটেলের কাজ দেখছি, ভূপেন ভাইয়ের কাজ দেখছি। তো তখন আমার কাছেও প্রচুর মাল্টিপল পার্সপেক্টিভ আসছে, মানে উপর থেকে দেখা, পাশ থেকে দেখা। তো বহু রকম অবজেক্ট, মানে একটু কিওটিক একটা ছবি তৈরি হচ্ছে, মানে নানা রকম টেক্সচার আসছে, নানা রকম অ্যাঙ্গেলে ছবি কাজ করছি। তো এগুলো কিন্তু তখন ওখানে গিয়ে এগুলো ঢুকে যাচ্ছে, মানে আপনিই হচ্ছে। খুব ভেবে করছি যে এরকম হয়ে যাচ্ছে কেন, না এটা আপনি হচ্ছে বা হতে থাকছে। আমি খুব একটা ভাবতাম না যে যা হচ্ছে স্পন্টেনিয়াসলি হতে থাকছে। আচ্ছা, তো এরকম করে তো ছবি কিন্তু গঠনগত ভাবেও পাল্টাচ্ছে। আমি বুঝতে পারছি যে অনেক এলিমেন্ট চলে আসছে। যখন শান্তিনিকেতনে ছিলাম, একটা হয়তো মাঝে একটা কোনো ফোকাস, একটা সেন্টার অবজেক্ট থাকতো, বাট তাকে নিয়ে চারদিকে আমি সেটাকে ভাবতাম। এখানে একটা কোনাতেও ছাড়ছি না, কোনাতেও কিছু ডিটেলিং করছি, কোনাতেও অবজেক্ট ফেলছি বা টেক্সট আসছে। তো এগুলো নানা রকম ইম্প্রোভাইজেশন শুরু হয়ে গেছে। তো যখন বড়দায় পড়ছি, যখন আমি সেকেন্ড ইয়ার, তখন তো প্রচুর কাগজ কিনতে হচ্ছে, বিদেশি কাগজ, যে পুরো ফাইনাল প্রিন্ট নেবো, ভালো কাগজ না হলে হবে না। ধুমাল বকাবকি করছে, এই কার্টিজ পেপারের প্রিন্ট নিও না, এতে প্রিন্ট তোমার লাস্টিং করবে না। তো বিদেশি কাগজ কেনা শুরু হয়েছে, কেন্ট বা যাই পাই, ফেব্রুয়ারি যা পাচ্ছি তখন। এবং তার তো ব্যাপক দাম, তো দাম, এই পয়সা পাবো কোথেকে। তখন মাথায় খেলতো যদি পেপারটা গিয়ে বানাতে পারতাম কেমন হতো। মানে ওখানে তুমি বড়দা থেকে তোমার এই প্ল্যানটা হয়েছে না? তখন ভাবছি যদি পেপার থেকে নিজে বানানো যায় না, যে বানালে তো অনেক খরচা পর্যন্ত আমার। হ্যাঁ, ওটা কি বড়দা থেকে তাহলে তোমার প্ল্যানটা হয়েছে? বড়দা যখন সেকেন্ড ইয়ার যখন বেরোচ্ছে, তখন যখন পেপার কিনে মানে আর পেরোচ্ছে না, পয়সা খরচা হচ্ছে হিউজ পরিমাণে। তো তখন শুনলাম যে কানাডিয়া সেন্টার ফর আর্টসে পেপার মেকিং ইউনিট আছে, ওয়াল্টার ডিসুজা ওখানে পেপার তৈরি করে, পেপার বানান, প্রিন্ট মেকার। আচ্ছা, আচ্ছা। তো তখন ধান্দা হচ্ছে কি করে কানাডিয়া যাবো, মানে বড়দার পরে কানাডিয়া যেতে হবে। এবং তখন কিন্তু বড়দা একটা কোনো পেপার মেকিং হচ্ছে না, তখন কোনো পেপার মেকিং এর ইউনিট ছিল না, মেশিন পত্র ছিল না, পরে এসেছে আমি বেরোনোর পরে। জন ব্যাপক বলে একজন আমেরিকান পেপার মেকার এসেছিলেন। তো তখন একটা বড় একটা পাল্প মেকিং মেশিন এসেছিল, যেটাকে বলে হল্যান্ডের বিটার বা ফ্রেম, মোল্ড, ডেকেল। তখন ধুমাল স্যার সব ব্যবস্থা করেছিলেন। তো আমার ধান্দা কানাডিয়াতে যাওয়া, ওয়াল্টারের কাজ দেখবো, পেপার মেকিং ইউনিট দেখবো, কি করে কাগজ হয় শিখবো। আচ্ছা। সো মাস্টার্স এর পরে ওই কানাডিয়াতে অ্যাপ্লাই করলাম অ্যাজ এ প্র্যাকটিসিং আর্টিস্ট বা স্টুডিও আর্টিস্ট হিসাবে। সো সেখানেও পেয়ে গেলাম চান্স। ওই ওয়াল্টার কাজ দেখলো, কথাবার্তা বললো। তো
ছোট কিউবিকল পেয়ে গেলাম। ওখানে দেখলাম যে এটা হচ্ছে বিটার, এখানে পাল্প হয়, এই হচ্ছে ফ্রেম, এখান থেকে কাগজ বানাতে হয়। তো ওয়াল্টার বললো লাইব্রেরিতে একটা বই আছে, হাউ টু মেক ইউর ওন পেপার, সোফিয়া ডসনের। সেই বইটা থরলি পড়ে ফেললাম। তো এবার আহমেদাবাদে একটা জায়গা ছিল, তার নাম কলমকুশ, যেখানে একটা খাদির ইউনিট আছে, পেপার মেকিং ইউনিট। ওখান থেকে পাল্প কিনলাম, পাল্প কিনে টুকটুক করে কাগজ হচ্ছে, ছোট ছোট কাগজ করছি। তো এরকম করে তো পেপার মেকিং এ ঢুকছাম, মানে এনজি হলো যে পেপার এটা যে একটা মিডিয়াম, সেটা আস্তে আস্তে ধরতে পারছি। তো অনেকগুলো কাজ করার পরে তো চার্লস ওয়ালেস ইন্ডিয়া ট্রাস্ট অ্যাওয়ার্ড অ্যাপ্লাই করব। তো লাকিলি পেয়ে গেলাম। তো চলে গেলাম গ্লাসগো স্কুল অফ আর্ট স্কটল্যান্ডে, যেখানে জ্যাকি প্যারি, একজন খুব নাম করা পেপার মেকার, ওনার আন্ডারে পেপার মেকিং শিখলাম। পেপার হাউ টু বিকাম অ্যান আর্ট পেজ। তো সেখানে গিয়ে বুঝলাম যেগুলো করেছিলাম আহমেদাবাদে বা কলকাতায় ফিরে এসে, তো সেগুলো জাস্ট কাগজ হলো, মানে ওই ডিমের ক্রেট থেকে পাল্প করছি, কি কাগজ ছিঁড়ে পাল্প করছি, বা পাল্প কিনে আনছি বিরাটি থেকে, অভয় আশ্রম থেকে। তো এইভাবে পাল্প আনছি, পাল্প তৈরি করছি, নানা রকম সুতো মেশাচ্ছি, ফুলের পাপড়ি দিচ্ছি, একটা টেক্সচার সারফেস তৈরি হচ্ছে, কিন্তু বাস ওই অবধি। আচ্ছা। তো গ্লাসগো থেকে দেখলাম এ তো কিছুই জানি না, জাস্ট নাথিং। এর যে বিভৎস বিস্তার, পেপার স্কালচার হচ্ছে, 2D কাস্টিং হচ্ছে, পেপারকে অ্যাজ এ প্রিন্টারলি ব্যবহার করছে, পেপার অ্যাজ এ প্রিন্ট মিডিয়া ব্যবহার হচ্ছে। তো প্রচুর একটা ওয়াইড রেঞ্জে পেপার মেকিং এক্সিস্ট করে। তো ওখানে 7-8 মাস থেকে তো থরলি পেপার মেকিং জিনিসটা বুঝলাম, যে কি করে কাগজ হয় এবং কত ভাবে কাগজ করা যায়, তার কি কি বেসিক র মেটেরিয়াল হতে পারে। তো এগুলো যখন দেখে ফিরলাম কলকাতায়, তখন 2000 সাল। আচ্ছা। তো ফিরে এসে তখন ইমিডিয়েটলি ধুমাল স্যার বললেন যে বড়দা জয়েন করে ফেলো, আমাদের পেপার মেকিং ইউনিট আছে, গিটার আছে। তো তুমি অ্যাজ এ গেস্ট ফ্যাকাল্টি বা পার্ট টাইম ফ্যাকাল্টি বা টেম্পোরারি ফ্যাকাল্টি তুমি এখানে চলে এসো, আমরা তোমাকে অ্যাবজর্ব করে নিচ্ছি। তো প্রচন্ড লোক, চলে গেলাম বড়দায়। তো 2 বছর ওখানে গ্রাফিক ডিপার্টমেন্টে পড়ালাম, পড়িয়ে কিছু কাগজ বানালাম, কিছু জুনিয়রদের শেখালাম। তো ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে না ঠিক হচ্ছে না, মানে ঠিক এক্সপ্লোর করতে পারছি না। তো নিজস্ব ইউনিট হলে ভালো হয়। তো চলে এলাম বাড়ির কলকাতায় জায়গা ছিল। তো ওইখানে আমি নিজের মতো করে যে বড়দা থেকে গ্লাসগো থেকে প্রচুর ছবি তুলে নিয়েছিলাম মেশিনপত্রের, বিটার মেশিনের কি ছবি, সব নানা অ্যাঙ্গেল থেকে ছবি নিয়ে তো কলকাতায় ফিরলাম। তো ওই ছবি দিয়ে লোকাল যারা ছিল ফেব্রিকেটার, ওদের দেখালাম যে আমার এরকম মেশিন চাই। তো তারা প্রচুর সময় নিয়ে 6 মাস 8 মাস নিয়ে সেই মেশিন দাঁড় করালো। তো অ্যারাউন্ড 2004 বা এন্ড অফ 2003 আমার ছোট ইউনিট তৈরি হয়ে গেল, যেখানে আমি নিজে কাগজ বানাতে পারবো। আচ্ছা। তো সেইখান থেকে কিন্তু একটা নতুন জার্নি শুরু হয়ে গেল। পেপার মেকিংটা কি করে অ্যাজ এন আর্ট ফর্ম আমি এক্সপ্লোর করতে পারি, বা একটা নতুন ভাষার শুরু করতে পারি। এবার তো তোমাকে বিস্তারিত ভাবে এটি শুনবো তোমার থেকে, যে তুমি যে এই পেপার মেকিংটাকে পেপার মেকিং এ না রেখে আর্ট ফর্মে রেখে নিয়ে গেলে তুমি, তোমার কাজটাই এখন পেপার মেকিং নয়, তোমার কাজটাই হচ্ছে পেপার মেকিং এর সাথে তোমার নিজস্ব একটা কাজটাই গিয়ে দাঁড়িয়ে গেছে, পেপার মেকিংটাই তোমার একটা কাজ গিয়ে দাঁড়িয়ে গেছে। এবার সেইটার যে তুমি যে ভেবেছো না, সেটা একটুখানি আমাদের বলো, একটুখানি আমরা একটু বুঝি ব্যাপারটা, যে তোমার কাজটার সাথে আর একটুখানি একাত্ম হবো। পেপার মেকিং আমার যেটা মনে হয় যে 3টে বেসিক ধাপে আমি ভাবি। একটা হচ্ছে কনসেপচুয়াল পার্ট, সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল পার্ট, থার্ড হচ্ছে মেকানিক্যাল পার্ট। তোমাকে একটা বলি, ধরো পেপার তৈরি হয় মূলত 3টে সোর্স থেকে। একটা তো জানো রিসাইকেল পেপার, তোমার পেপার ভিজিয়ে পেপার পাল্প করে পেপার করতে পারে, যেটা আমরা অনেকেই করি, বাড়িতেও করি। সেকেন্ড হচ্ছে ফ্রম কটন র্যাপ, তুমি গেঞ্জির ছাড়, হোসিয়ারি কাটিংস, হোসিয়ারি রেমডান্স থেকে তুমি পাল্প করে, যেটা মোস্টলি খাদি ইউনিটে হয়, যত খাদি আছে খাদি ইউনিট কাপড় থেকে পাল্প হয়, কাপড়ের সুতির কাপড় থেকে।
মোস্ট ইম্পর্টেন্ট লিখছে ইকো হচ্ছে অডিও, তো আমার জন্য হচ্ছে। সাউন্ডে প্রবলেম আছে বলছে, আমার হচ্ছে না বলছি, ইন্দ্রপ্রমিতা বলছে ইন্দ্রপ্রমিতার হচ্ছে না, তাহলে হ্যাঁ বলো দেখি বলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম কনসেপচুয়াল, ফিজিক্যাল এবং মেকানিক্যাল তিনটে ধাপে আমি যখন কাগজ নিয়ে ছবি আঁকি ভাবি। তো যেটা বলছিলাম কটন র্যাগ একটা, রিসাইকেল পেপার একটা র মেটেরিয়াল। থার্ড হচ্ছে তোমার প্লান্ট ফাইবার্স, যেটা মোস্ট ইন্টারেস্টিং। তোমার নানা রকম গাছ থেকে পাতা হোক বা স্টেম হোক কাগজ করা যায়, এবং তার কিন্তু নানা রকম চরিত্র তৈরি হয়। তো তোমার যখন পাল্প হয় বা কাগজ হয়, তার একটা নিজস্ব ভাষা তৈরি হয়। তো তোমার পাল্প দেখে বা কাগজ যে তৈরি হচ্ছে, তুমি তাই দেখে বুঝতে পারবে। তো তার সে একটা কথা বলে, যেমন ধরো আমি বলছি কলা গাছ, ধরো পাল্প দিচ্ছি কলা গাছের স্টেম থেকে, যখন এটা বিট করা হয়, পাল্প তৈরি হয়, তো যখন কম বিটিং এর সময় সেটা খসখসে একটা সারফেস দেয়। আর সেটা যখন খুব অনেক লম্বা সময় ধরে বিটিং করা হয়, মেশিনের পাল্প তৈরি হচ্ছে, তখন সেই পেপারটা খুব শাইনি, গ্লসি, একটা খুব ভেলভেটি চামড়ার মতো একটা খুব স্ট্রং একটা পেপার সারফেস তৈরি করে। তো এর সাথে কিন্তু খুব ইমোশন জড়িয়ে পড়ে তোমার পেপার সারফেসের সঙ্গে, খসখসের সঙ্গে তুমি একটা তোমার ইমোশন জড়িয়ে পড়ছে, বা যখন পেপারটা খুব স্মুথ হচ্ছে, খুব সফট হচ্ছে, কিন্তু খুব প্যালটেবল হচ্ছে, তার সঙ্গে অন্য ইমোশন জড়িয়ে পড়ছে। সো এই এলিমেন্ট গুলো আমি কাজে খুব আরোপ করি, যখন পেপারটা কখন ট্রান্সপারেন্ট হচ্ছে, কখন ওপেক হচ্ছে, কখন থিন, কখন ব্রিটল, কখন তার মধ্যে রিঙ্কেল আসছে। সো এই ক্যারেক্টার গুলো আমার আইডিয়া বা কনসেপ্টের সঙ্গে আমি এগুলোকে মার্চ করি। আর যখন আমি একটা ফিজিক্যাল এরিয়া যখন তুমি কাজ করছো, তখন তুমি কি করে পেপারটাকে হ্যান্ডেল করছো। তো পেপারের মধ্যে তুমি কিছু এমবেড করবে, কি বটম আপ করবে, তো লেয়ার করবে, সেগুলো আরেকটা পার্ট। যখন তুমি কাজ করার সময় তুমি কন্টিনিউয়াসলি করছো, তখন কত ভাবছো, তোমার কনসেপ্ট মাথায় আছে, এটা করতে চাও, ইন দ্য প্রসেস তুমি খুব কন্টিনিউয়াসলি ওই পাল্প বা পেপারটা হ্যান্ডেল করছো। তো আরেকটা হচ্ছে মেকানিক্যাল এরিয়া, যেখানে তোমার পুরো কাজটা মেশিনের সঙ্গে হচ্ছে। তুমি জানছো কতক্ষণ বিট করলে কি পাল্প হবে, ফাইবারটা কোন থেকে কোথেকে আনবে। ধরো তোমার বলছে সাপোজ ধরো কলা গাছে যখন নদিয়া থেকে আনছি, সেই কলা গাছের রং হচ্ছে রস হায়রার মতো। যখন কলা গাছ আনছি আমি বানতলা বা ঢাপার এরিয়া থেকে, তখন সেটা হচ্ছে গ্রিনিশ ইয়েলো মতো। সো জায়গা ওয়াইজ কলা গাছ কিন্তু নানা রকম রং তোমাকে দিচ্ছে। তোমাকে সব আগে থেকে একটা ইনিশিয়াল একটা রিসার্চ করে ফেলতে হচ্ছে, তো কোন গাছ কি রং দেবে, এই বিটিং টাইমে কিরকম ক্যারেক্টার তৈরি করবে, তার টেক্সচার কি হবে, সেটা একটা বড় মতো রিসার্চ এরিয়া কিন্তু ডকুমেন্টেশন আগে থেকে করে ফেলতে হবে। আদারওয়াইজ তুমি তোমার ইমোশন বা তোমার যে তুমি যে চাইছো বোঝাতে, তার সঙ্গে তুমি ওই পাল্প বা ফাইবারে ট্যালি করাতে পারবে না। সো একটা ওই মেকানিক্যাল রিসার্চটা কিন্তু আগে থেকে থরো একটা রিসার্চ এখনো হয়। যখন নতুন ফাইবার পাই, নানা জায়গা থেকে ফাইবার তৈরি আনা হচ্ছে, তো তার যে ক্যারেক্টার গুলোকে জাজ করতে হচ্ছে, এই ফাইবারের এই পোটেনশিয়ালিটি, তার এই বিটিং টাইমে এই রেজাল্ট দেবে, তার সঙ্গে ন্যাচারাল টাইম মিশালে এটা হচ্ছে, সিনথেটিক টাইম মিশালে এটা হচ্ছে। সেটা হিউজ এরিয়া তোমাকে রিসার্চ আগে থেকে করে ফেলতে হচ্ছে, কারণ এইটাই হচ্ছে মূল উপাদান তুমি তার ছবি তৈরি করবে। আচ্ছা, মানে আমরা যেমন রং দিয়ে করতে গেলে ক্যামেল কোম্পানির রিসার্চটা করে আমাদের দিয়েছে, আর তোমার কোম্পানি তোমাকে রিসার্চটা করে নিতে হচ্ছে। একদম জিরো থেকে শুরু হচ্ছে, জাস্ট একদম জিরো, কিছু নেই, হয় কাপড় বা গাছ বা পাতা। তুমি জানো যে তোমার জানতে হচ্ছে তার তার প্ল্যান্টেশন টাইম কখন, কখন গাছ আনতে পারবে, একদম তোমার জিওগ্রাফি জানতে হচ্ছে, তোমাকে জানতে হচ্ছে কখন তার কোন সময় তুমি হারভেস্টিং টাইম, সব তোমাকে খেয়াল রাখতে হচ্ছে, আদারওয়াইজ তুমি কাজ করতে পারবে না। সো ফর তুমি ফর আ ভেরি বিগিনিং জিরো থেকে তুমি কাজটা তুমি বিল্ড আপ করতে ভাবছো যে আমি এই আইডিয়াটা আমি রিয়েলাইজ করবো, এক্সিকিউট করবো। সো আমার ওই ফাইবার চাই, ওই ফাইবারটা ওই জায়গার ফাইবার না হলে হবে না। সো এই যে থরো একটা ইন্টেন্স ইনভলভমেন্ট, সেটা কিন্তু একদম শুরু থেকে শুরু হচ্ছে। সো এরকম করে যখন হচ্ছে, তখন আর আমি প্রচন্ড স্ক্রিবল করে লিখি, যত আইডিয়া আসছে সেটা আমি হয় ছোট ছোট ড্রয়িং করছি বা লিখে ফেলছি, এটা সঙ্গে সঙ্গে চলতে থাকছে। আর পেপার মেকিং যেহেতু একটা লম্বা প্রসেস, তো পাল্প প্রিপারেশন, শিট ফরমেশন,
ড্রাইং হচ্ছে, ডাই করতে হচ্ছে পাল্পে। তো কিন্তু ফলে তোমাকে প্রচুর লম্বা সময় ধরে সেটা টেনশন রাখতে হচ্ছে মাথায় যে আচ্ছা আলটিমেটলি আমি এটা চাই। তো ফলে একটা থরো ইনভলভমেন্ট কিন্তু শুরু থেকে এটা তোমার কাজের সঙ্গে জুড়ে। তো ধরো আমি বলছি একটা কাজ দিয়ে বলে, ধরো তুমি ধরো দেখেছো একটা বইয়ের মতো ছিল লাস্ট এক্সিবিশনে, একটা খেয়াল করছে ফেসবুকের পোস্টেও ছিল একটা বই, একটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। অনেক অনেক কাগজ নিয়ে একটা মাল্টি সেকশন বই। তো এইটা বইটা হচ্ছে আমার বাড়ির যত পুরোপুরি আছে তাদেরকে মনে করে দিচ্ছি, জীর্ণকায় শীর্ণকায় সব তাদের বয়স্ক মহিলা বা পুরুষদের ভেবে বইটা করা। So যখন বইটা করা হচ্ছে আমি আমার ভেবে নিলাম যে আমার বইটা হচ্ছে তারা রিপ্রেজেন্ট করছে, তো বইটা সিঙ্গেল সেকশন করলে হবে না, কারণ মাল্টিপল সেকশন চাই, পয়েন্টিং জানতে হচ্ছে। মানে মাল্টিপল সেকশন মানে অনেকগুলো জুস বাইন্ডিং হচ্ছে তোমার, একটা জুস একটা লোককে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা। তো সিঙ্গেল ফ্ল্যাগ বা সিঙ্গেল সেকশনে সেটা জমবে না। ফলে যখন এটা কনসেপচুয়ালি ভাবছি একটা সেকশনকে আমি বাইন্ড করছি নেক্সট সেকশনের সঙ্গে, মানে একটা লোকের সঙ্গে, এক মহিলার সঙ্গে, এক পুরুষের সঙ্গে জয়েন করছি, এরকম করে 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 আমি ভেবে নিচ্ছি যে বইটা হচ্ছে তাদের সমষ্টিগত একটা উপস্থিতি। এবার যখন ভাবছি যে কাগজটা তো আমি খুব স্মুথ করলে হবে না, এটাকে একটু রিঙ্কেল করতে হবে বা একটু কড়কড়ে করতে হবে যাতে বুড়োদের স্কিন বা লুব্জ শরীর বা কোঁকড়ানো চামড়া বোঝাতে পারি। তো তখন আমাকে পেপারটা বিট করতে সেমতো করে, যাতে আমি পেপারটা পাল বিট করছি সেমতোই যাতে পেপারটা রিঙ্কেল সারফেস তৈরি হয়। পেপার যদি খুব স্মুথ হয় তাহলে আমার সেটা পুরোপুরি বোঝাতে পারবো না। সো এইভাবে কিন্তু কনসেপ্ট আইডিয়েশন পেপারের সঙ্গে পাল্পের সঙ্গে যোগ হচ্ছে। এর সঙ্গে তোমাকে তো পুরো সায়েন্সটাও জানতে হবে, একদম সায়েন্স, আর্ট, এস্থেটিক, ক্রাফট এবং সব ইনভলভ পেপার মেকিং এর সঙ্গে। কারণ যদি বুক বাইন্ডিং না জানতাম কি বাইন্ডিং করবো তাহলে আমি এটা সলভ করতে পারতাম না। তো ফলে আমাকে সব জেনে ফেলতে হচ্ছে একের পরে এক। এবং আমি যে তাতে স্টেইন আনবো, স্টেইনটা দেখলাম যে একমাত্র পথ ন্যাচারাল ডাই শুটিংনেস বা যে সফটনেস বা সাটেলনেস সেই বুড়ো চামড়ার সঙ্গে এই সফটনেস যাবে। ফলে এটাকে আবার হতে হতে ট্রাই করো, তাতে ফেরাস সালফেট দাও, অ্যালাম দাও, তাতে স্টেইন আনো, সঙ্গে কফি লিকার, চাইল্ড লিকার, এসব পাঞ্চ হচ্ছে। সবটাই হচ্ছে কিন্তু আমি কি চাই করতে, আর আমাকে একদম নুব্জ শরীর, বুড়ো বুড়ি স্কিন, তুলতুলে ব্যাপার আনতে হবে। সো এইভাবে হচ্ছে যখন, তখন মনে হচ্ছে না এটা তো খুব কষ্টকর জীবন, মানে তখন মনে হলো না কিছু গাছের কাটা এই কাগজে মাঝে মাঝে গাছের কাটা ঢোকাবো যাতে ওই কাটা বেরোচ্ছে, মানে তাদের কষ্ট পাচ্ছে, পেইন হচ্ছে, খুব পেইনফুল জীবন। এবার কি কাটা দেবো, ফুল কাটা না বাবলা কাটা না বেল কাটা, সেখানে আবার গাছ স্টাডি করতে শুরু করলাম। কারণ আমাকে দেখতে হবে যেন অ্যাটলিস্ট আমার কাটা সাইজ 3 থেকে 4 ইঞ্চি হয়, আদারওয়াইজ সেই কাটা 2-3টে পেপারকে পারফেক্ট করতে পারবেন। ফুল কাটা লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার, তো ইটস নট এনাফ। সো চললাম বাবলা কাটা, বেল কাটা কোথায়। তো ফলে এভরি সিঙ্গেল ইউনিট তুমি হ্যাভ টু বি ইনভলভড। তো কাটা যেটা আমি দেখছি আমার কাটা পেপারটা যাতে 2-3টে কাগজ এফোর ওপর করতে পারে, যাতে মনে হয় চামড়াটা ফেটে বেরোচ্ছে, কষ্ট হচ্ছে, এই পেইন কষ্ট তো লুজ বুঝে চামড়া সব নিয়ে ভেবে কিন্তু কাগজ তৈরি হচ্ছে, তাতে ডাই আরোপ হচ্ছে, কাটা সিলেকশন হচ্ছে, বাইন্ডিং টেকনিক ইম্প্রোভাইজ করছি। সো এই সব নিয়ে কিন্তু কাছে দাঁড়াচ্ছে। মানে মানে বিশাল একটা তোমার মানে তোমার একটা বিশাল বড় ইউনিট না হলেও তোমার সম্ভব না তোমার এই কাজ না। আমার ধরো তোমার একটা রুম আছে যেখানে আমি পেপার দিয়ে উইভ করি, তার প্রচুর কাজ ছিল তোমার, যেখানে উইভিং, যেখানে বড় বড় অন্ধকার ঘরটায় প্রচুর উইভিং ছিল, তুমি দেখেছো যেটা বলছি আমি ট্রেন সিরিজ, বড় বড় কাজ ছিল অন্ধকার ঘরটায়, সেগুলো সব পেপার উইভ করা। ছোট একটা রুম আছে যেখানে ব্যাকড্রপে তোমার আলো ছিল তো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমি কিন্তু সবসময় পুরো ইউনিট নিয়ে কাজ করি। আমার একটা বুক বাইন্ডিং সেকশন আছে। তুমি তো পুরো ওই ঘরটা বোধহয় রিক্রিয়েট করেছিলে পরে। একদম রং করা হয়েছিল সমস্ত। আদারওয়াইজ আমি স্পেশাল প্যারেন্টকে সুপ্রিয়াকে বললাম যে এইটা না হয় আমি শো করবো না, আমার শুধু তো রং না, আমার মনে হচ্ছে তুমি ওয়ালও করেছিলে তার আগে।
একদম লাইটিং সমস্ত কিছু, মানে আদারওয়াইজ আমি যত স্যাটিসফাইড না হই, আমার যে থট প্রসেস, আমি যে আইডিয়েশন, তার সঙ্গে সমস্ত কিছু একসঙ্গে এক হতে হবে, মানে নো হ্যাঁ। কম্প্রোমাইজ। ইন্দ্রপ্রবিদ্যা লিখছে যে প্লিজ একটু বলি, এগুলো সব লিখে ফেলি সব অভিজ্ঞতাগুলো, আর এগুলো তো রেকর্ডেড হয়েও যাচ্ছে, পরে লিখে। হ্যাঁ, তো তোমারটা এইভাবে কিন্তু আমার কাজটা মানে কোনো সার্ফেসে নেই, মানে জাস্ট যখন ইনভলভ, তো ফিজিক্যালি মেন্টালি মানে ইন্টেন্সলি ইনভলভ। তাই জন্য তোমাকে একটা বুক বাইন্ডিং সেকশন আছে, একটা ডার্ক রুম আছে যেখানে আমার ফটো ইউজ হচ্ছে, বা সাইনোটাইপ প্রিন্ট করছি, বা একটা ফ্যাব্রিকেশন ইউনিট আছে যেখানে আমার লোক আছে, সে বাইন্ডিং করছে। তো একদম পুরো একটা কমপ্লিট ইউনিট যেখানে তোমাকে বাইরে বেরোতে হবে, কারণ আমি যখন কাজ করবো, আমি যখন ইমিডিয়েটলি আমার চাই যা মাথা আসছে, জাস্ট ইমিডিয়েটলি এক্সিকিউট দ্যাট। সো এইভাবে শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, হ্যাঁ, সো আমি প্রচুর কোলাবোরেটিভ কাজ করি। ধরো আমেরিকান আমেরিকান স্কাল্পচার, খুব বিখ্যাত দিনটা বেগলিস, ওর কাগজ করছি, বা আমার কানোয়ার শুনে থাকবে নিশ্চয়ই, আমার কানোয়ার ফিল্ম মেকার, হ্যাঁ, যে বড় 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 বই তৈরি করে। তো এরকম ওদের সঙ্গে কাজ করে অনেকটা শিখছি। যখন আমি কাজ শুরু করি, একটা অ্যাবস্ট্রাক্ট ব্রিফিং থাকে, তো যে আমি এই মুড ধরবো, এই ধরনের একটা আবহ তৈরি হবে, এই ধরনের একটা ইমোশন আমার এক্সপ্রেস হবে, এবং অ্যাবস্ট্রাক্ট ওয়েতে এটা লোকে রিড করতে পারে। তো সেখানে আমি সাকসেসফুল। ফলে আমাকে ওই রং দিয়ে, টেক্সচার দিয়ে হোক, লাইন দিয়ে হোক, আমাকে সেই জায়গাটা কিন্তু রিচ করতে হয়। তো যখন প্রথম কাজ শুরু করে আমার কানোয়ারের সঙ্গে, তো ধরো পছন্দ আগে, তো ওর ব্রিফটা ছিল এরকম। তো আমি তোমাকে জাস্ট বলছি কি করে কাজটা করি। হ্যাঁ, হ্যাঁ, একটু বলো। ওর ব্রিফ ছিল, আমি একটা সোশ্যাল পলিটিক্যাল ইস্যু নিয়ে কাজ করছি ওরকম। তো এই প্লটটা হচ্ছে উড়িষ্যা, ধান চাষিরা, এবং এই ধান চাষিদের একদম জাস্ট মার্জিনাল সেক্টর, এদের থেকে সরকার এদের থেকে জমি কিনে নিচ্ছে। তো এরা খুবই গরিব, এবং এরা অ্যাটলিস্ট তোমার 16-17 রকমের ধান চাষ করে, ধান বাজারে পাওয়া যায় এদের জন্য। তো ওই এন্টার ধানের রেঞ্জটা কিন্তু অফ হয়ে যাবে যদি এদের থেকে জমি নেয়। একটা বিশাল ক্রাইসিসে এরা রয়েছে, এবং এরা মূলত লুঙ্গি পরে, এরা এবার এদের নিয়ে আমি একটা গল্প তৈরি করেছি, যে গল্পটা আমার একটা বড় ফুল ইম্পিরিয়াল সাইজের বই হবে, উপর থেকে ভিডিও প্রজেকশন হবে, বইতে স্ক্রিন প্রিন্ট থাকবে, স্ক্রিন প্রিন্টে আমার গল্প টেক্সট করা থাকবে। তো ভিডিও চলছে, তোমার কাগজে বইটা হবে, লোকে বই পাতা উল্টাচ্ছে, উপর থেকে সিনেমা প্রজেকশন হচ্ছে, গল্পটা টেক্সট স্ক্রিন প্রিন্টিং আছে। সো এই নিয়ে বইটা কিন্তু হবে, এটা আর্টিস্ট বুক। এটা আমাকে মারিয়ান গুডম্যান, আমার গ্যালারি লন্ডন বেসড, সে এটাকে স্পন্সর করছে। তো তোমাকে কাগজটা করে যেতে হবে। এই হচ্ছে আমার উড়িষ্যার প্রেক্ষাপট, চাষি, ধানের চাষ করে, গরিব, এই হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ব্রিফ, কিন্তু আমাকে করে ফেলতে। এবার বল তোমার কোটে কাগজ করতে হবে। সো আমি কানেক্ট করছি ধান মানে সোনালী রং, গরিব মানে একটু ক্রুড সার্ভিস হতে হবে, আদারওয়াইজ খুব রিফাইন্ড পলিশ সার্ভিস হলে গরিব ওই ফিলিংটা আসবে না। So immediately আমি Amarকে বলছি, Amar, I'm just make some papers, I'm sending it to you, just check the color and texture. So কলা গাছ সার্চিং শুরু হলো। আমার নদিয়ার যে কলা গাছ দেয় আতাবুদ্দিনকে বলতাম, সে নদিয়া থেকে ট্রাকটা কলা গাছ আসছে, নদিয়ার জাগুলি থেকে, ধাপা থেকে কাগজ আসছে। সো এবং কাগজের স্যাম্পল ডেভেলপ হচ্ছে, এবং আমার কিন্তু সমস্ত খরচা কিন্তু ও বিয়ার করছে। রিসার্চ এরিয়াটা চলছে আমার 4 মাস যাবত, পেপার তৈরি করছি, টেক্সচার ডেভেলপ করছি। তো ও জাস্ট ওপেন, তোমার যা খরচা হয় জাস্ট গো ইয়োরসেলফ। সো এরকম করে করে দেখা গেল যে নদীয়ার জাগুলির যে কলা গাছ, সেই কলা গাছের রং একদম সোনার মতো, একদম পাকা ধান। আচ্ছা, সো আই এম হ্যাপি, আমার ইজ হ্যাপি। সো এবার সার্ফেস ডেভেলপমেন্ট, এবার চলে এলো ও ডিজাইনার দিল্লি থেকে, তার নাম শাহানা দাস্তুর, সে বাঁকা ডিজাইনার। সে তোমার নীলিমা শেখের বই ডিজাইন করছে, গোলাপ শেখের বই ডিজাইন করছে,
আচ্ছা। খুব খুব মোটা বই, বম্বে টু মুম্বাই, তার তার ডিজাইনার, একদম চৌখস ডিজাইনার, ভেরি সেন্সিবল ডিজাইনার। তো সে চলে এসছে আমার স্টুডিওতে, পেপার দেখাও। তো আমি দেখালাম। তো ও বলছে আমি যে প্রিন্ট করব তার ফন্ট সাইজ কিন্তু 20 থেকে 24 মধ্যে হবে। 3টে ফন্টের অপশন দিয়ে দিল, এই ফন্টের মধ্যে যে যেটা একটা সিলেক্ট করবো। ভিডিও প্রজেকশন হবে, তার সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, তোমার পেপার সাইজ 23 বাই 27। ভিডিওটা সেন্টারে পড়বে। পেপারের মধ্যে কিন্তু ওই লোকেদের লুঙ্গি এমবেড হবে, ধানের শীষ এমবেড হবে, নানা রকম জিনিস, লোকাল যে এলিমেন্টস, যাতে একদম ওই জায়গার কাগজ বোঝা যায় সেটা আমি কিন্তু যখন পেপার তৈরি করবো তোমার সঙ্গে, আমি ওগুলো লেয়ারে কিন্তু এমবেড করবো। সো তোমার ফাইবার তুমি বুঝে যাচ্ছে যে তোমার ফাইবার লেন্থ এরকম হবে, আদারওয়াইজ তো পেপার বন্ডিং তৈরি হবে না। তো তুমি তোমার মতো করে অ্যাবস্ট্রাক্ট ভাবছো যে সোনালী কাগজ, ধান ধরছে, এগুলো এমবেড করবে, ফলে ফাইবার লেন্থ শুড নট বি ভেরি স্মল, তো তাতে পেপার ফেটে যাবে, এমবেড করতে পারবো না। সো আমি কিন্তু আমার মতো, ওর ব্রিফিং হচ্ছে, আমার ব্রিফিং হচ্ছে, সারা ব্রিফ করছে, আমি কিন্তু আমার মতো অ্যাবজর্ভ করছি আমার দিক থেকে। তো সারা বললো ফন্ট সাইজ এই হবে, তো এর কিন্তু অ্যাসেন্ডার, ডিসেন্ডার, অ্যাপারচার, তো বদল করতে হবে না। আমি বলছি অ্যাপারচার, ফন্টে অ্যাপারচার কি, ক্যামেরা অ্যাপারচার হয়। সো ও বললো স্টাডি দ্য ফন্ট, ফন্টের ল্যাঙ্গুয়েজ বুঝো, ফন্টের চলন শেখো। তো হায় বাবারে, এটা এই কাজ তো গ্রাফিক ডিজাইনারের। সো ফন্টের চলন কি, তো ফন্ট স্টাডি করতে শুরু করলাম। ফন্ট কি করে, ফন্টের ভাষা কি, তো টাইমস রোমানের কি ভাষা, প্যাসকালভিল কি বলছে, জর্জিয়ার কি ভাষা, বা তোমার এরকম করে নানা রকম ফন্ট, তার কি অ্যাসেন্ডার, তার কি ডিসেন্ডার, অ্যাপারচার, এক্স হাইট, ক্যাপ হাইট, তো হাজারো ব্যাপার। তো আমাকে জানতে হচ্ছে কারণ না, আমার দেখতে হচ্ছে যাতে আমার ফাইবার লেন্থ যেন ওর ফন্টকে ডিস্টার্ব না করে। তো ফাইবার লেন্থ শুড বি দ্যাট মাচ যাতে ফন্ট ওভারল্যাপ করে যাতে ফন্ট ভেঙে না যায়, যাতে লেখাটা লোকে পড়তে পারে। তো আমি স্টাডি করছি ফন্ট, আমি স্টাডি করছি ফাইবার লেন্থ, আমি স্টাডি করছি কালার। সো অমর করছে, ও স্ক্রিপ্ট তৈরি করছে, শেয়ার করছে যে এই স্ক্রিপ্ট হবে কিন্তু এই ভিডিও, এই প্রজেকশন, তার এই লাইট ইন্টেন্সিটি, পেপার কালার, এই লাইট করলে পেপারটা এরকম হয়ে যাবে। সো নানা রকম কমপ্লিকেটেড জটিল সব কথাবার্তা চলছে এবং তার পেপার এক্সিকিউট হচ্ছে। তো কাজটা কিন্তু এভাবে হয়, আমার যখন কাজ করি তখন কাজ একদম অ্যাবস্ট্রাক্ট জায়গা থেকে শুরু হয়। প্রচুর জিনিস প্যারালালি শিখতে হচ্ছে, জানতে হচ্ছে, রং, টাইপফেস, কি প্রিন্ট হবে, কি ফন্টে প্রিন্ট হবে, ফাইবার লেন্থ কি হতে হবে, কি এমবেড করা হবে পেপারের মধ্যে, তো ডেকেলেজ হবে, তার ফাইবার গুলো কত বেশি থাকবে। তো এভাবে কিন্তু আমি কাজ করছি। তো সে অমর কানাল হোক বা লিন্ডা বেংলিস হোক বা অঞ্জু অতুল হোক, হোয়াট এভার, বা মারিদা হোক, তো অনেকের সঙ্গে কাজ করেছি। তো কোলাবোরেটিভ কাজ করে প্রচুর আনন্দ। তো একটা শেয়ার হয়, চমৎকার একটা ওয়েভ লেন্থের একটা কানেকশন তৈরি হয়। তো সেগুলো কিন্তু খুব এনজয় করি। তোমার যে শোটা দেখেছিলাম, যেটা তোমার গ্যালারি 88 হয়েছিল, হ্যাঁ, তো ধরো আমরা তো ধরো মানে তথাকথিত যেই টাইপের কাজ দেখি, মানে আমি যেটা দেখি, মানে আমার যেটুকুনি দেখা, ধরো ক্যানভাসের ওপর কিংবা পেপারের ওপর, আর তুমি তো পুরো পেপারটাকেই তৈরি করতে 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 করে কাজটা করছিলে। তোমার যে ওই যে ডার্ক রুমে তো খুব তোমার নেচার থেকে সব জিনিসপত্র নেই, সব তোমার সবই নেচার থেকে নেওয়া। তো তুমি একটুখানি ডিসক্রাইব। ছোটবেলা তো বাড়িতে প্রচুর বাগান ছিল, বাড়িতে মানে পুকুর ছিল, গুচ্ছের গাছ, মানে জাম গাছ, আম গাছ, নারকেল গাছ, মানে ডালিম গাছ, হেন গাছ নেই বাড়িতে ছিল না, মানে ফুলের গাছ। তো আমি গাছ আমাদের মানে সঙ্গে সব বুঝে যাচ্ছি, এই গাছ সেই গাছ, এই চরিত্র এই। তো যখন ডার্করুমটা ভাবার কারণটা হচ্ছে, তো আমি আমার অতীত দেখাবো, আমি আমার স্মৃতিকে রোমন্থন করছি, সেই পুরনো দিনকে যে চলে গেছে সেটাকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করছি। সো এবং সেটা হবে আমার প্রচুর লেয়ার থাকবে, কারণ লেয়ার যেটা বর্তমানকে এক্সিস্ট করছে, যেটা অতীতকে লেয়ারের মধ্যে আসছে, যেটা মাঝামাঝি সময়গুলো লেয়ারে ধরছি। তো সেই একই টেম্পার, মানে আমি টেম্পার করছি লেয়ারে লেয়ারে, আমি আমার
অবজেক্ট গুলো, আমার ইমেজ গুলোকে, আমার কল্পনাকে ধরছি। যদি পেছনে আলো না দিই তো আমি লেয়ারে সেটা ধরতে পারবো না। আর যদি ঘর অন্ধকার না হয় ছবিটা খুব একটা পরিষ্কার হবে না, তো অন্য আলোর সঙ্গে ছবির আলো খেয়ে যাবে। তো এইভাবে যখন ভাবলাম যে যখন স্মৃতিকে দেখাবো, অতীতকে দেখাবো, আগের দিনকে দেখাবো এবং প্রচুর মানে আমার বাগানকে দেখাবো, তো তখন এইসব লেয়ার নিয়ে ভাবছি এবং কাজ করছি। যখন কাজ করছি শুকোচ্ছে, আলোয় দেখছি, ধরছি যে লেয়ার ঠিক আছে কিনা, আবার আবার রিওয়ার্ক করছি, হলো না, এরকম প্রচুর ট্রায়াল করতে করতে ফাইবার পাল্টাচ্ছি, বিটিং টাইম পাল্টে ফেলছি, ফাইবারের সোর্স পাল্টে ফেলছি। এরকম করে লিনেন ফাইবার, লিনেন ইয়ার্ন দিয়ে কাগজ হচ্ছে, জমি থেকে কাগজ করছি, কলার থেকে কাগজ করছি, ওই করে নানা রকম সুপার ইম্পোজ করতে 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 মনে হচ্ছে বুঝতে পারছি যে এই ঠিক ইজ দ্য রাইট কম্বিনেশন। সেটা কিন্তু আরেকজন বহু রকম স্যাম্পল ডেভেলপ হয়ে যাচ্ছে। দেবরাজ দিকে যে দুই একটা অভিজ্ঞতা শেয়ার করো না, আরো কয়েকটা, খুব ভালো লাগছে তোমার, তুমি যেগুলো যে বলছিলে। তো আরেকজন আর্টিস্ট, ধরো আমি নাম বলবো না, নাম বলে পারো, তো সে একজন আমেরিকান স্কাল্পচার, সে একবার বললো আমি একটা কাগজ চাই, আমি সেই কাগজে ফ্লোরোসেন্ট পেইন্ট দিয়ে ড্র করবো। তো আই ওয়ান্ট টু হ্যাভ ইউর পেপার, তোমার পেপারের নাম শুনেছি, আমি পেপার দেখেছি, তো আমাকে এমন পেপার দাও যেই পেপারে আমি ফ্লোরোসেন্ট পেইন্ট দিয়ে লাইন ড্রয়িং করবো। এই হচ্ছে তার ইনিশিয়াল ব্রিফিং। পেপার চাই, ফ্লোরোসেন্ট পেইন্ট দিয়ে ড্র করবো। তারপরে কি বলছে সেটা হচ্ছে মারাত্মক। তুমি তো জানো অনুপম যে ফ্লোরোসেন্ট পেইন্টে কোন রকম টোনাল রিলেশনস হয়, মার্কারের মতো ইউনিফর্ম লাইন দেবে। সেখানে আমি তাকে পাতলা মোটা করতে পারবো না, মানে পাতলা মোটা থিকনেস করতে পারবো, কিন্তু তার জল মিশিয়ে বা কোনো রকম সলভেন্ট মিশিয়ে তার ইন্টেন্সিটি কমাতে পারবো না। So line have to be very sort of same intensity. So এই তার ব্রিফিং হয়ে গেল। সো এবার বলছে কি, যেটা মজা হচ্ছে যে অনুপম তোমার কাছে হচ্ছে আমার লাইনটা তো খুব স্টিফ লাইন হবে, সো এটাকে সফট করে দিতে হবে। আচ্ছা, পেপার হালুয়া, এই আবার কি ধরনের আবদার? হ্যাঁ, পেপার কি তুমি আঁকবে, ড্রয়িং করবে ফ্লোরোসেন্ট যে আমার পেপার দেওয়া কাজ, সো তোমার ড্রয়িংকে আমি সফট করবো। সো আমি শুরু করলাম কি করা যায়। এবার আমি বেছে নিলাম লিনেন ইয়ার্ন, যেটা তোমার আদিত্য বিড়লা গ্রুপ লিনেন ফ্যাব্রিক বানায়, ওদের থেকে আমার কাছে লিনেনের ইয়ার্ন আমি নিই, সেই থেকে আমি পাল্প করি, তার থেকে কাগজ হয়। সেই কাগজটা তুমি যে দেখো একদম পুরো অস্বচ্ছ কাঁচের মতো, একদম একটা ফ্রস্টেড গ্লাস। সে ট্রান্সলুসেন্ট কিন্তু খুব স্মুথ এবং চমৎকার আলো দেয়। যখন তুমি আলো ধরবে মনে হয় ঘষা কাজ, একদম একদম জাস্ট রিয়েলি মনে হয় ঘষা কাজ, একদম একটা ওই ভাতের মারের মতো রং, হালকা সবজি ক্রিমিশ রং এবং অস্বচ্ছ একটা কাগজ, তার চমৎকার ডেকেল। তো লিনেন পেপার আমি বললাম তাকে, সেই আমেরিকান স্কাল্পচারকে, এই হচ্ছে তোমার পেপার, তুমি যে লাইনটা দেবে, যখন লাইন থেকে তোমার আলো ছাড়বে, সো লাইনটা কিন্তু ওই আলোটা পেপারে দিতে হবে, লাইনটাকে ডিফিউজ করে দেবে, তখন তোমার লাইনটা সফট হয়ে যাবে। সো লিনেন পেপার সারফেসে যেই লাইন দিচ্ছে, আমি দেখছি লাইন দিচ্ছি, তখন লাইনটা আমি ডিসপ্লে করছি। সো ওই ফ্লোরোসেন্ট ইঙ্কের যে ইন্টেন্সিটি, তো পেপারের জন্য পেপারের যে আলো খেলছে তার সঙ্গে ডিফিউজ হয়ে লাইনটা কিন্তু সফট হয়ে গেল। যেভাবে ইঞ্জিনিয়ারিং থেকে ড্রাই পয়েন্টের লাইন সফট হয়ে যায়, ভেলভেটি হয়ে যায়। একদম ওইটা মাথায় এলো, যেহেতু আমি প্র্যাকটিস করেছিলাম, আমি দেখেছিলাম লাইনের ক্যারেক্টার কিরকম হয়, কি করে করতে হয়। সো ওই আমার আইডিয়াটা, ওই জ্ঞানটা আমি এখানে আরোপ করলাম লিনেন পেপার দিয়ে। পেপারটা আমাকে হেল্প করলো, তার সারফেসটা হেল্প করলো ওই কড়া লাইনটাকে, লিনেনের যে স্বচ্ছতা, যে গ্লসি, যে শাইননেসটা, ওই ফ্রস্টেড ফ্লোরোসেন্ট লাইনটাকে সে সফট। সো এইভাবে কাজ করি, একদম জাস্ট খুব জটিল জটিল সব অবজেক্টিভস আসে, ব্রিফিং আসে, এটাকে আমার মতো করে কনসেপচুয়ালি থটফুলি আমি এটাকে সলভ করি। সে আমার কাজ হোক বা অন্যের কাজ হোক, সব জায়গায় এক ব্যাপার।
সো কে লিখছে? মানিদার অভিজ্ঞতা নিয়ে বলো। সো মানিদার যে শো হয়েছে গ্যালারি, সেটা তো রিভিউ পেপারেই হয়েছিল। সো আমি মানিদার কাছে গেলাম, মানিদা বললো মানিদা কিছু কাজ করেছি, কিছু কাগজ বানিয়েছি, আপনাকে কাজ করে দিতে হবে। তখন তো সুপ্রিয়া দি বলেছে মানিদাকে একটা শো চাই, তোমার কাগজ দাও। আমি চললাম কাগজ নিয়ে, কিছু স্যাম্পেল নিয়ে। সো মানিদা রিভিউ পেপার দেখেই খুব মানে চোখ ছলছল করে উঠলো। দারুণ সার্ফেস, তো দারুণ রং, একদম মাটির মতো দেখতে লাগছে। মানিদা তো ওই সারফেস টেক্সচার এবং তার ডেকেল এজ, ধারটা একটু কুকড়ে কুকড়ে গেছে, ওই দেখে পুরো গদগদ হয়ে তো বললাম যে আমাকে তুমি 50টা কাগজ পাঠিয়ে দাও। তো আর দেখে কে, সঙ্গে সঙ্গে প্রোডাকশন শুরু, কাগজ চলে গেল। তারপর তো শো দেখেছো যে গোয়াশ করছেন উনি, ওপেক কালার দিয়ে কাজ করছেন, তার অনেক জায়গায় কাগজ ছড়ানো আছে, কোনো রং দেননি, কাগজটাকে একটা রং হিসেবে দেখছেন, সার্ফেস হিসেবে দেখছেন। তো তুমি কি এখন স্টুডিওতে আছো? আমি স্টুডিওতে বসে আছি। একটু দেখাও না তোমার ওই স্টুডিওটা একটুখানি। ঠিক আছে, কিছুটা দেখাই, সবটা দেখাতে পারবো না। একটা জায়গায় যেখানে পাল্প তৈরি হয় বা যেখানে আমার ফ্যাব্রিকেশন ইউনিট, সেটা একটু পাশের বাড়িতে, ওখানে যাওয়া মুশকিল। তো যেখানে আমি আছি, যেখানে অনেকটাই কাজ করা হয়, সেটা দেখাই একটু তোমাকে। হ্যাঁ দেখো, আমরা সবাই দেখি একটু তোমার স্টুডিওটা। দেখতে পাচ্ছি এটা আমার অফিস কাম, একটা স্পেস, ছোট্ট স্পেস। এখানে আমার কিছু কাজ আছে, আমি বসি, এটা আমার একটা এইটার কাজ। হ্যাঁ, আবার বেরিয়ে এইটা একটা আমার ডার্ক রুম। তুমি একটু আস্তে আস্তে ঘোরাও। এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, মানে তুমি এটা একটা ডার্ক রুম দেখছো সামনে, ডার্ক রুমে যেখানে আমার ফটো এচিং হয় বা সায়ানোটাইপ প্রিন্ট করি। আচ্ছা, এবার যাচ্ছে দেখো, কাগজ শুকোচ্ছে, কাগজ প্রোডাকশন হয়েছে, একটা ওরে সর্বনাশ, প্যাকেজিং এর কাজ চলছে, যেখানে প্রোডাক্ট হচ্ছে একটা মধুর বোতল, সেই বোতলের প্যাকেজিং এর কাগজ হচ্ছে। তো দেখো কাগজের মধ্যে অনেক মৌমাছির ছাপ দেখতে পাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ। সো এটা যখন মৌমাছির প্রিন্ট গুলো পেপার পাল্পে মিশানো হয়েছে, তারপর তোমার পেপারটা তৈরি হচ্ছে, ফলে এগুলো র্যান্ডামলি পেপারের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, তো পরে কিন্তু কোনো স্ক্রিন প্রিন্টে গল্প নেই, তো পেপারের মধ্যে যখন কাগজ প্রোডাকশন হচ্ছে, পেপারের মধ্যে এমবেড হয়ে গেছে অলরেডি। সো তো এরকম প্রচুর কাগজ এরকম দেখতে পাচ্ছ, অনেক কাগজ করতে হচ্ছে। এটা একটা এচিং প্রেস দেখতে পাচ্ছ, এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এখানে এচিং হয়। এবার এই দোতলায় আমার বুক বাইন্ডিং করি, এখানে বুক বাইন্ডিং করানো হয়। যত বুক বাইন্ডিং হয়, এই উপরটায় বুক বাইন্ডিং হয়, এইটা সিঁড়ি, উঠে উপরে বুক বাইন্ডিং হচ্ছে। আমি উপর উঠছি না, তো আমার নেমে পড়লাম। এখানে তোমার পেপার তৈরি হচ্ছে, সব পেপারে সব চৌবাচ্চা গুলো, যেখানে এই পাল্প থাকছে। এই ধরো এটা একটা বড় চৌবাচ্চা, যেখানে পাল্প নাড়ালে তোমার পাল্প গুলো বেরোবে। বাহ, তো এইটা একটা চৌবাচ্চা, ইচ্ছে বড় চৌবাচ্চা হচ্ছে। তোমার বাড়িতে এটা, তাই তো? এটা আমার স্টুডিও স্পেস, বাড়ির নিচে। বাড়ির নিচে। তো এইটা ধরো, এটা বড় বড় মোল ডেকেল, যেখান থেকে তোমার কাগজ তৈরি হয়, ফ্রেম লাগে তো কাগজ করতে। হ্যাঁ, এগুলোকে মোল ডেকেল বলে। তো এই মোল ডেকেল আছে, এখানে একটা বড় প্রেস, এখানে একটা স্ক্রু প্রেস। যখন পেপার তৈরি হওয়ার পরে এখানে নিচে কাগজ রেখে দিয়ে তার পেপারে চাপ দিয়ে পেপার থেকে জল বের করা হয়। আচ্ছা, তো এইটা হওয়ার পরে পেপার গুলোকে সব টাঙানো হয় শুকনোর জন্য। বাহ, পেপার শুকোচ্ছে, এই হচ্ছে। কি ভালো লাগছে। এই এরিয়াটা এইটুকু আছে। তো পাশের ঘরে যেখানে তোমার বিটিং হয়, বিটার মেশিন আছে, এখানে পাল্প তৈরি হচ্ছে, বা যেখানে তোমার লুম আছে, একটা ছোট তাঁত আছে, বা ফেব্রিকেশন যেখানে হয়, এখানে ল্যাম্প শেড তৈরি করি, নানা রকম প্রোডাক্ট ডেভেলপ করা হয়, সেটা পাশের ঘরে, সেটা এখন যেতে পারছি। ওর পরে কিন্তু সবকিছু কেটে গেলে যাবো তোমার ওখানে।
একবার দেখতে যাব তোমার ওখানটা। হ্যাঁ নিশ্চয়ই, তো যে কোনো সময় আসতে পারো। হ্যাঁ একদম, এটা পুরো ইয়ে গেলে দারুণ, মানে কি ভালো লাগলো তোমার পুরো স্টুডিওটা, বিউটিফুল। এখানে অনেক লোক এসে কাজ করে, এখানে থাকার ব্যবস্থা আছে, তো রেসিডেন্সি আছে। তো তুমি আসতেই পারো, যে কোনো সময় আসতে পারো। হ্যাঁ মানে আমি একটা ইচ্ছে ছিল যে একটা তোমার ওয়ার্কশপ জয়েন করা, সেটা হলো না অন্য একটা কারণে, না হলে আমি প্রায় ঠিকই ছিল যে তোমার ওয়ার্কশপটা করব। আমি রাজ এরা করেছিল, আমি করতে পারিনি। তবে নেক্সট বার অবশ্যই আমার ওয়ার্কশপ আমার নেক্সট উইক থেকে শুরু হবে, তো আমার ওয়ার্কশপে তো সারাক্ষণ সারা বছর চলে। হ্যাঁ সো তুমি সব চলে এসো। খুব মানে খুব ভালো লাগলো অনুপম দা, তোমার কাজগুলো তো এর আগে দেখেছি, কখনো তোমার সাথে এইভাবে কথাও বলিনি। হ্যাঁ, আর তোমার সাথে যেটুকুনি হয়েছে ফোনেই কথা হয়েছে, যে তোমার কাজ সম্বন্ধে জানাটা খুব দরকার ছিল। তোমার কাজগুলো দেখতে যাই, কিন্তু কোনোদিন কথা হয়নি। খুব মানে অনেকটা ক্লিয়ার, মানে আমি তো অনেকটা বুঝলাম তোমার কাজটা। এমনিতে ছোট মাথা, কম বুঝি। হ্যাঁ, এই লোকের থেকে জেনে জেনে বুঝে যাচ্ছি এবারে। অ্যাবাউট ট্রেনিং ওয়ার্কশপ একটু বলে, আচ্ছা এটা লিখেছে যে অ্যাবাউট ট্রেনিং ওয়ার্কশপ একটু বলুন। তো এখানে 4 দিনের ওয়ার্কশপ হয় ইউজুয়ালি, তো 4 দিনের বুক বাইন্ডিং ওয়ার্কশপ হয়, 4 দিনের প্রিন্টের ওয়ার্কশপ হয়, 4 দিনের পেপার মেকিং ওয়ার্কশপ হয়। সো এখান থেকে সমস্ত মেটেরিয়াল দেওয়া হয়, সমস্ত টিউটোরিয়ালস দেওয়া হয়, নোটস দেওয়া হয়। তো এখানে তো 10টা থেকে 4টে, এই 6 ঘন্টা। বলছি যে তুমি ওয়ার্কশপটিকে প্রতি মাসেই করাও? যেটা হয় আমাদের আমার একটা লিস্ট অফ নাম জমা করতে থাকে, তো তখন যখন আমার যেখানে প্রোডাকশন তখন দেখি একটু কম আছে, প্রোডাকশন চাপ আছে, ইনহাউস প্রোডাকশনের চাপ কম আছে, বা কোনো বাইরের আর্টিস্ট কাজ করছে না, তখন আমি সেইখান থেকে আমি ডেকে নিই যে এই সময়টা আমি ফাঁকা আছি। তো তখন আমি ওদের নক করতে থাকি, যে যারা নাম লিখিয়েছে, অলরেডি নাম রেজিস্টার করেছে, সো এবার এই সময়টা আছে, তো ইউ ক্যান জয়েন। সো এইভাবে হয়, মানে কোনো বিশেষ না, অনেকে অনেকে কাজ করতে ইচ্ছুক, কিন্তু এবারে তারা জানবে কি করে যে তুমি কবে করছো? সো আমাকে এই নাম্বারে ফোন করতে পারো, বা আমার যেটা ওয়েবসাইট আছে nirupama.org, বা আমার ইমেল anupam.paper@gmail.com এ তোমাকে একটা লিখতে হবে যে আমি এই শিখতে চাই, বা হোয়াট এভার আমাকে ডিটেল পাঠানো হোক, তো তখন তোমাকে মেইলে যোগাযোগ করা হয়। আচ্ছা, এবং কিন্তু সময়টা কিন্তু পুরো আমাদের উপর নির্ভর করে। যখন আমার ফাঁকা আছে বা আমার প্রোডাকশন একটু কম, বা কেউ কাজ করছে, তখন কিন্তু আমি অভার করি। তুমি যদি বলো আমার নেক্সট উইকে ওয়ার্কশপ করবো, আমি পারবো না করতে, আমি তাহলে পারবো না, মানে ইউ হ্যাভ টু গো উইথ মি। অনুপম দা কেটে যাবে, মানে কেটে গিয়ে আবার আসছি, এখনই কেটে যাবে, ঠিক আছে? আমি তুমি আবার আমাকে আবার আসো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ অনুপম দা? হ্যাঁ ঠিক আছে, বলো। হ্যাঁ, আচ্ছা অনুপম দা একটুখানি বলো যে এখনকার সময় যে আমরা ধরো যেই টাইপের ছবি আঁকছি, এবং তুমি যে পেপারে ইয়েতে করে যে এক্সপ্লোরটা করছো, একটু এটা নিয়ে মানে নেক্সট জেনারেশনকে একটুখানি বলো, যে এটা এর এক্সপ্লোর মানে কতটা কি কিভাবে করবে তাদের কাজকর্ম, মানে তো এটা তো তুমি ছাড়া তো ওদের তো আর কোনো উপায় নেই। পেপার মেকিং কি করে করবে বলছো? হ্যাঁ, পেপার ধরো যদি বলে যে না আমি এইভাবে একটা এগোতে চাই কাজটা করতে, তাহলে তো তার তো কোনো ইনস্টিটিউশনও তো নেই, মানে তুমি একটা ইনস্টিটিউশন, এছাড়া তো কোনো উপায় নেই। যেটা আমি রিয়েলাইজ করি সেটা হচ্ছে পেপার মেকিং কিন্তু তোমার বেসিক মেশিনারিজ না হলে পেপার নিয়ে বেশি কোনো মুশকিল। তুমি ওই কিচেন ব্লেন্ডার দিয়ে বা ছোট ছোট মোল্ড ডেকেল দিয়ে খুব স্যাম্পল ডেভেলপ হয়, কিন্তু তুমি কিন্তু মোল্ড খুলে কাজ করতে পারবে। সো সেটা একমাত্র পারে একাডেমিক ইনস্টিটিউট বা কোনো একটা গ্রুপ অফ পিপল যদি একসাথে হয়ে একটা প্রফেশনাল ইউনিট সেট আপ করে। হ্যাঁ, সেটা তো ধরো সম্ভবই না, মানে মানে এক একজনের পক্ষে,
এরকম? হ্যাঁ, না আদারওয়াইজ যেটা হবে সেটা কিন্তু খুবই একটা এমিটারিস লেভেলে জাস্ট ঘরোয়া ভাবে তুমি কাজ করছো। আচ্ছা। তো সেখানে কিন্তু তুমি যখন তোমার বিটার মেশিন থাকবে না, ধরো তোমার এখানে পাল্প তৈরি হয়, সেই বিটার মেশিন তোমাকে একই ফাইবার থেকে 10 রকম ভ্যারাইটির পাল্প দেয়, যেটা তোমার কিচেন ব্লেন্ডার পারে না করতে। ফলে তুমি তোমার র মেটেরিয়ালটাই তুমি বুঝতে পারলে না যে এর কি কি পোটেনশিয়ালিটি আছে, এর কি কি ক্ষমতা আছে, এ কতভাবে তোমাকে তোমার সঙ্গে ইমোশনালি বন্ডিং তৈরি করতে পারে। বলছি যে তুমি হ্যাঁ বলো, তবে বলছি। না বলো, তো বলে ফেলো। না আমি বলছি যে তোমার কাছে তো এটার মানে বিশাল বড় আর্কাইভ, মানে তুমি এত রিসার্চ করেছো, এত বলতে গেলে পুরো রিসার্চ করে করে তুমি কাজগুলো করেছো। তো আমার তো মনে হচ্ছে তুমি বোধহয় কোনো বই ফই যদি পাবলিশ করো যেখান থেকে আমাদের উপকার হয়, যে এরকম জায়গা থেকে এরকম পাওয়া যেতে পারে, এরকম জায়গাতে এরকম করতে পারে, এরকম করে এই প্রসেস, তাহলে কি বলছো? না না আচ্ছা তুমি না তুমি বলো যে ধরো এই যে তুমি না, আমার সিনিয়র ফেলোশিপে যেটা পেলাম, সিনিয়র ফেলোশিপ পেলাম ওই প্লান্ট ফাইবার্স এর একটা ক্যাটালগ বানিয়ে। তো ওইটা আমার প্রজেক্ট ছিল যে ভারতবর্ষের যত জায়গায় যত রকম প্লান্ট আছে সে তার থেকে তৈরি কাগজ, তার স্যাম্পল দিয়ে 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 তার লিখে সে পেপারে কি স্টেন্সিল স্ট্রেংথ, তার টিয়ারিং স্ট্রেংথ কি, তার জিএসএম কি, সমস্ত দিয়ে আমার কাছে একটা বই রয়েছে যেটা দিয়ে আমি সিনিয়র ফেলোশিপ পাই। সেই একটাই বই সেটা আমার কাছে আছে, সেটা একটা বলতে রিসার্চ পেপার, সে অর্থে একটা থরলি একটা ডকুমেন্টেশন করা রয়েছে। কারণ এই আমি রোজই শিখছি। আমি ধরো আজকে কলা গাছে সরি তোমার এই আনারস পাতা আসছে ত্রিপুরা থেকে, তার একটা রকম ফাইবার, শিলিগুড়ি থেকে আসছে সে অন্যরকম একটা ফাইবার দিচ্ছে। তো যা ফাইবার পাচ্ছি এখানে সেখানে আমি কন্টিনিউয়াসলি রিসার্চ চলছে, তার কি ক্ষমতা, তার কি গুণাবলী যতক্ষণ তুমি সেটা জানতে না পারছো না তুমি তো তার সঙ্গে তোমার কাজের সঙ্গে টাই আপ করাতে পারছো না ওইটা তো বলছি, ওটা তো বিশাল বড় একটা রিসার্চ ওরিয়েন্টেড কাজ। মানে তুমি যদি এরকম একটা করো, যে অনেকে দেখি ইন্টারেস্ট বলছে যে আমি শিখতে চাই, আমি করতে চাই, যে তুমি যদি একটা যে রেগুলার একটা ক্লাসের মতো করতে পারো যেখান থেকে লোকে একটু উপকার হবে। হ্যাঁ রেগুলার ক্লাসটা হয় না, কারণ হচ্ছে যে আমার তো প্রোডাকশন হাউস। হ্যাঁ তো এখানে সারাক্ষণ প্রোডাকশন হচ্ছে, আরো কমার্শিয়াল কাজ, কোলাবোরেটিভ কাজ, সারাক্ষণ এখানে কিন্তু কিছু না কিছু হয়ে যাচ্ছে। সো আমি কখনোই চাইবো না যে আমার রেগুলার প্রোডাকশনটা বন্ধ হোক। আমার তো কিছু লোক নিয়ে কাজ করছে। সো হয়তো দেখলাম মাসে দুদিন আমার অফ টাইম আছে। আচ্ছা। সো খুব আগে থেকে একদম প্রি প্ল্যান করে আমি কিন্তু কোনো আগে থেকে নোটিশ জারি করতে পারি না যে মাসের 25-26 তারিখ খালি আছে, যে কেউ আসতে পারো, শিখে যেতে পারো। ফলে আমার পক্ষে খুব মুশকিল। ফলে যেটা হয়, অনেকে যেটা করে, সো এখান থেকে পাল্প নিয়ে যায় বা পেপার মেকিং কিট কিনে নিয়ে যায়, তারপর হয়তো নিজে কাজ করছে। আচ্ছা হয়তো তোমার ওখানে তাহলে পাল্প কি বই কিটস গুলো পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, সব এটা প্রচুর বিক্রি হয় এখান থেকে। যে বেসিক পেপার মেকিং কিট কি হতে পারে, ছোট মোল্ড, ডেকেল, ফ্রেমস, ফেল্ট যা লাগে। সো ইউ ক্যান স্টার্ট এট ইউর হোম। বাহ, মানে সেটা করতে করা যাবে। হ্যাঁ, সো পাল্প যতরকম পাল্প আছে, যখন যা পাল্প আমার কাছে অ্যাভেলেবল থাকে আমি পাল্প দিয়ে দিই। আচ্ছা। সো এভাবে কিন্তু অনেকেও কাজ করে। বাহ, তাহলে তো খুবই ভালো, তাহলে দারুণ। হ্যাঁ, থ্যাংক ইউ অনুপম দা। মানে তুমি আড্ডাতে আসলে, আবার কালকে আমরা আবার আসবো 8টার সময়। হ্যাঁ, শ্রমিক দা কালকে আসবে। খুব ভালো। হ্যাঁ তুমি থেকো। হ্যাঁ, আর সবাই থেকো। কালকে আবার আসছি। হ্যাঁ, কালকে আবার আসছি। হ্যাঁ, এরকমই বক বক করবো আমি যেমন করি। হ্যাঁ, তো আজকের জন্য যাচ্ছি, টাটা। হ্যাঁ, গুড নাইট। ভালো থেকো। অনুপম দা ভালো থেকো, তুমিও ভালো থেকো, ঠিক আছে? আর মানে এটা হয়ে গেলেই কিন্তু তোমার ওখানে যাচ্ছি কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই, যে কোনো দিন আসতে পারো, ফোন করে চলে এসো। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, টাটা, গুড নাইট। বাই, গুড নাইট। হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি। মানে আমি তোমার একটুখানি কথা প্রচন্ড কেটে কেটে আসছে আমার কাছে। এবার ঠিক আছে? তাও কেটে কেটে আসছে, অনেকটাই কেটে কেটে আসছে। সবাই শুনতে পাচ্ছ? আমি তো বুঝতে পারছি না।
কিছু কিছু আমার কেটে আসছে তোমার কথা। তোমার কথা আমি শুনতে পাচ্ছি। তো, আচ্ছা কি একটা আওয়াজ আছে, ওটা কি ফ্যানের আওয়াজ নাকি কিসের আওয়াজ? গাড়গাড় গাড়গাড় করে। হ্যাঁ, ফ্যান চলছে, কমে দেবো একটু? একবার দেখো তো একটুখানি। না, বেটার? হ্যাঁ বেটার। শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি।